বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ, মুখোমুখি হতে হবে গুম খুন সহ ২০ মামলার। ভারতে ঢুকতে না পেরে ঢাকা ফিরলেন তথ্য উপদেষ্টা, অনাকাঙ্ক্ষিত বললেন পররাষ্ট্রমন্ত্রী। চার দিন পর কুষ্টিয়া সীমান্ত থেকে ১২ জনকে ফেরত নিল ভারত। কুড়িগ্রামে এখনো শূন্য রেখায় ৯ জন। যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা, শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি সই, উদ্যোগকে স্বাগত ঢাকার। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল ৪টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড। শিরোনামগুলো আপনাদের সাথে আমি ফারজানা ঋষি আছি। দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে কি আদৌ দেশে ফিরিয়ে আনা সম্ভব? দুবাই সরকার কি ফিরিয়ে দেবে তাকে? এসব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে জনমনে, তখন তাকে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। বিশ্লেষকরা বলছেন, সরকার প্রয়োজনীয় নথির কাজ ঠিকঠাক করতে পারলে বেনজিরকে ফিরিয়ে আনা সম্ভব। তার আগে প্রমাণ করতে হবে মামলা উদ্দেশ্য প্রণোদিত নয়। বিস্তারিত ফয়সাল হোসেনের রিপোর্টে। রোববার দুবাইয়ে গ্রেপ্তার হন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। সরকারের ঘোষণার পর কাজ শুরু করেছে ইন্টারপোলের সঙ্গে কেন্দ্রীয় যোগাযোগ ও সমন্বয়কারী সংস্থা এনসিবি। আইনজীবী বলছেন, বাংলাদেশকে আগে প্রমাণ করতে হবে বেনজিরের বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার নয়, বরং এটি দুর্নীতি, অবৈধ সম্পদ, জালিয়াতি, অর্থ পাচার বা সংশ্লিষ্ট অপরাধের বিচারিক প্রক্রিয়া। দুবাইয়ের কোনো সন্ত্রাসীও যদি বাংলাদেশে থাকে, তাহলে ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকে, তাকে সে ওই দেশে নিয়ে যাবে। ঠিক বাংলাদেশের সন্ত্রাসীও একই কায়দায় ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে 2024 সালে আমি জেনেছি যেটি হয়েছে, তার মাধ্যমে ওগুলা আনা সম্ভব। বেনজিরকে ফেরাতে অপরাধের বিবরণ, আইন ও শাস্তির বিধান, আদালতের আদেশ সহ বেশ কিছু নথি পাঠাতে হবে বাংলাদেশকে। এসব নথি যাচাই বাছাইয়ের পর সেদেশের আদালত দেখবে যে অপরাধের অভিযোগে বাংলাদেশের বেনজির আহমেদকে ফেরাতে চাইছে তা আরব আমিরাতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। পুলিশ সদর দপ্তরে এনসিপি শাখা থেকে মিনিস্ট্রির মাধ্যমে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি লেখা হবে ইউএই সরকারকে। ইউএই সরকার সেই চিঠির পরিপ্রেক্ষিতে এবং ইন্টারপোলের অনুরোধে তাকে বাংলাদেশে ব্যাক করানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। তবে একটু টাইম লাগবে, এটা হয়তো 1 মাস 1.5 মাস লেগে যেতে পারে। আর বেনজিরের মতো দুর্নীতিবাজকে ফেরাতে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ সুশাসনের জন্য নাগরিক সুজনের। অনেক রকম জটিলতা আছে এবং তিনি এখন বিদেশি নাগরিক, অনেক অন্য দেশের নাগরিক। তাকে ওইসব দেশের কি ভূমিকা থাকবে এবং একই সাথে দুবাই তারা কি ধরনের ভূমিকা নেবে তার উপর নির্ভর করবে তাকে ফেরত আনা যাবে কিনা। দুদকের 6টি মামলা ছাড়াও বেনজিরের বিরুদ্ধে গুমখুন সহ একাধিক মামলা রয়েছে। দেশে ফিরলে তাকে এইসব মামলারও মুখোমুখি হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। গুম খুন, শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ বেনজির আহমেদের বিরুদ্ধে রয়েছে অন্তত 20টি মামলা। এর মধ্যে 10টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বললেন, এমন কোনো কুকর্ম নেই যা করেননি বেনজির আহমেদ। জানান, দেশে ফিরিয়ে আনা হলে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। শেখ হাসিনার ক্ষমতার একেবারে শেষ দিকে একের পর এক প্রকাশ হতে থাকে বেনজির আহমেদের দুর্নীতির খবর। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মামলা হয় পুলিশের সাবেকেই মহাপরিদর্শকের বিরুদ্ধে। গুম খুন, শাপলা চত্বর হত্যা, পাসপোর্ট জালিয়াতি সহ অন্তত 20টি মামলার খড়ক বেনজির আহমেদের ওপর, যার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে 10টি মামলা। তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে যাচ্ছি এবং প্রত্যেকটার সাথে তার কানেকশন আছে। এবং এর মধ্যে ইতিমধ্যে আমাদের তিনি যখন র্যাবের প্রধান ছিলেন, তখন গুমের সাথে যেগুলো অলরেডি চলমান আছে
তার মধ্যে বিচার চলছে। চিফ প্রসিকিউটর জানান বেনজির আহমেদকে দেশে ফেরানোর পর হাজির করা হবে ট্রাইব্যুনালে, কেননা শাপলা চত্বর হত্যার মাস্টারমাইন্ড হিসেবে তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। তিনি শাপলা চত্বরের মামলায় অন্যতম কুশীলব ছিলেন আসামি। তার বিরুদ্ধে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তাকে যদি বাংলাদেশে আনা হয়, আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে, যেগুলো তদন্তাধীন আছে সেগুলোতেও তাকে রিমান্ডে নেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন বেনজিরকে ফেরানো সহজ হবে না। সব আইনি প্রক্রিয়ার পাশাপাশি সরকারকে হতে হবে আন্তরিক। তাকে ফিরিয়ে আনার বিষয়টা আসলে একটা জটিল প্রক্রিয়া। এখানে আসলে বিষয়টা নির্ভর করছে আরব আমিরাতের সরকারের উপর বিশেষ করে, এবং আমাদের সরকার যত দ্রুততার সাথে আন্তরিকতার সাথে বিষয়টা নিয়ে তারা প্রচেষ্টা চালাবে। পালিয়ে যাওয়ার পর বেশ কটি দেশের পাসপোর্ট নিয়ে ঘুরে বেরিয়েছেন বেনজির। একজন সাবেক পুলিশ প্রধানের কয়েক দেশের পাসপোর্টের বিষয়টিও খতিয়ে দেখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দিল্লি সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। বেলা 11:30টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি, তবে এড়িয়ে যান সাংবাদিকদের। ইন্ডিয়ান ওশান রিমস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে রোববার বিকেলে ঢাকা ছাড়েন ডাক্তার জাহেদ। দিল্লি বিমানবন্দরে পৌঁছালে সেখানে দেশটির ইমিগ্রেশনে তাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়। এমন পরিস্থিতিতে জাহেদুর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতে দিল্লি থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সাথে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিকেলের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, বিস্তারিত খবর নেওয়া হচ্ছে, এরপর করণীয় ঠিক করবে সরকার। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। ঘটেছে এটা ঘটনাটি অবশ্যই ইটস নট ওয়েলকামিং। উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন, বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিনের শিকার 2 শিশু সহ 9 জন একদিনের বেশি শূন্যরেখায় মানবেতর সময় কাটাচ্ছেন। বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠকের পরও কোনো সমাধান না আসায় শূন্যরেখায় দিন কাটছে তাদের। রোববার রাতে রৌমারী উপজেলার সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদিকে 4 দিন পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখা থেকে 12 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। ওদের নামা দেখে আমাদের গ্রামের লোকজন সব বিজিবির পিছে আমরা প্রস্তুতি হলো নাটি ফেলানি। হয়তো কোনো জ্ঞানজাম ফেসাদ হয় না, জাস্ট ওরা এসে ওদেরকে ঠেলা ঠুলি মেরে তুললে চলে গেল। বাংলাদেশের বিজেপি এদের জিজ যে ওদের লোক আসতে দেবো না, এটা জিজের পরে দাঁড়িয়ে থাকি ওদের আবার ভারতে পুশ করে ওরা নিয়ে গেল। এখান থেকে যখন ওরা বললো নাকি যে আমরা নিয়ে যাবো আমাদের বিজেপিকে নিয়ে যান, তখন ওরা ধর নাকি মারতে মারতে নিয়ে চলে গেল। মুসলমান তো ভাই বোন তো সবারই আছে, বিষয়টা যদি ওনারা আমারও যদি কেউ ভাই হতো তাহলে আমার কষ্ট লাগতো না। দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ সদস্যদের নিয়ে ইসলামী ব্যাংকে একটি পরিচালনা পর্ষদ গঠন করা হবে। ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান নির্বাচিত চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের আস্থা ফিরিয়ে আনতে সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে আরও 2,500 কোটি টাকা দিল কেন্দ্রীয় ব্যাংক। এদিকে সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল সহ 7 দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এ সময় এস আলমের পাচার করা টাকা ফিরিয়ে আনার দাবিও জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাকে এখানে দেওয়া হয়েছে যাতে কোনো আপনার ব্রেক না পড়ে, সেজন্য। ঠিক আছে, তো হোপফুল যে আমরা যে এটা আপনারা শীঘ্রই হয়তো আপনারা এটা পাবেন এবং একটা সুন্দর বোর্ড পাবেন, নিরপেক্ষ বোর্ড পাবেন, যেটা থাকবে সকল সমালোচনার ঊর্ধ্বে।